মন্দের ওপর ভালোর জয়, অন্ধকারের ওপর আলোর বিজয়, এটাই মূলত দীপাবলির কারণ। এই মুহূর্তে শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই কি উচিত দীপাবলি উদযাপন করার? কারণ মন্দ বা খারাপ যা কিছু, তার ওপরে কি একটু একটু করে দখল নিচ্ছে ভালো। অন্ধকার ঘুঁচে গিয়ে পূবের কোণে উদ্ভাসিত হচ্ছে আলোর ছটা। সে কারণেই কি ভয় পাচ্ছে পাকিস্তান, ভুল বকছে বাংলাদেশ, আর নিজের দেশেই চাপ বাড়ছে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। অন্যদিকে আবার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব বাড়ছে ভারতের। হুমকি ভয়কে উপেক্ষা করে ভারতের পাশে দাঁড়াচ্ছেন বিশ্বের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনৈতিক বিশেষজ্ঞ। এর সব কিছুই কি কাকতালীয়, নাকি অন্ধকারের ওপর আলোর জয়? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলি। আলোয় আলোয় আলোকিত শহর থেকে গ্রাম। রাবণ বধ করে 14 বছর পর ভগবান শ্রীরাম যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন জনগণ প্রদীপ জ্বালিয়ে তাদের স্বাগত জানায়, যা মূলত দীপাবলির মূল কারণগুলোর মধ্যে অন্যতম। আবার অন্য একটি মত বলে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে 16,100 জন রাজকন্যাকে উদ্ধার করেছিলেন। সেই জয়ের প্রতীক হিসেবেই দীপাবলি পালন করা হয়। তবে শুধু হিন্দু বা ওই সনাতন ধর্মে নয়, জৈন ধর্মেও দিনটিকে তাদের 24তম তীর্থঙ্কর মহাবীর মোক্ষ বা নির্বাণ লাভের দিন হিসেবে স্মরণ করা হয়। আবার শিখ ধর্মে দিনটিকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের হাত থেকে শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দের মুক্তির স্মরণে বন্দিছোড় দিবস হিসেবে পালন করা হয়। এক কথায় সব ক্ষেত্রেই খারাপের ওপর ভালোর জয় হিসেবে পালিত হয় এই আলোর উৎসব। আর এই উৎসবের দিনই কি দ্বিতীয় পর্যায়ের অপারেশন সিঁদুরের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গোয়া উপকূলে ভারতীয় নৌবাহিনীর কর্মীদের সঙ্গে ভারতের তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে চড়ে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভারতীয় নৌসেনা কর্মীদের প্রতি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আইএনএস বিক্রান্ত পাকিস্তান জুড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল, তাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে অপারেশন সিঁদুরে ভারতের নৌসেনা সরাসরি অংশ নেয়নি। তবে নৌসেনার আতঙ্কে করাচিবাসীর রক্ত একেবারে হিম হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী জানান, আমাদের ব্রহ্মোস এবং আকাশের মতন ক্ষেপণাস্ত্রগুলো ওই অপারেশন সিঁদুরে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। ব্রহ্মোসের নাম এমন যে কিছু লোক এখন ওই ব্রহ্মোস আসছে শুনেই চিন্তিত হয়ে পড়েন। এই মন্তব্যের পরেই প্রধানমন্ত্রীর স্মিত হাসি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। साथियों, हमारी ब्रह्मोस और आकाश जैसी मिसाइलों ने ऑपरेशन सिंदूर में भी अपनी क्षमता साबित की है। ब्रह्मोस को तो नाम ही ऐसा है कि सुनते ही कई लोगों को चिंता हो जाती कि ब्रह्मोस आ रहा है क्या। বলতে কোনো বাধা নেই যে নাম না করলেও প্রধানমন্ত্রীর নিশানা যে সোজা ওই পাকিস্তানের দিকে, তা বুঝতে কোনো বিরাট বিশারদের প্রয়োজন হয় না। এই মুহূর্তে অনেক দেশই ব্রহ্মোস কিনতে চাইছে। ভারত সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র ও সরঞ্জাম রপ্তানি করার ক্ষমতা তৈরি করছে। প্রধানমন্ত্রী জানান, গত 11 বছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন 3 গুণেরও বেশি বেড়েছে। 2014 সাল থেকে নৌবাহিনী ভারতীয় শিপইয়ার্ড থেকে 40টিরও বেশি দেশীয়ভাবে নির্মিত যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন পেয়েছে। বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ভারতের জায়গা তৈরি করাই লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ব্রহ্মোসের নিশানায় রয়েছে পাকিস্তানের প্রতিটি ভূখণ্ড। তারপর প্রধানমন্ত্রীর এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে কি অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্যায়ে আসন্ন, নাকি পাকিস্তানকে বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে অপারেশন সিঁদুর শেষ হয়নি,
আপাতত স্থগিত হয়েছে মাত্র। ওই আমেরিকার পৃষ্ঠপোষকতায় তারা যতই লাফাক না কেন, ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত করলে তার ফল যে ভালো হবে না সেটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে ওই ইসলামাবাদকে। এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা, তাতে যদি তারা তাদের দেশে ওই আশ্রয়প্রাপ্ত জঙ্গি সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে উভয় সংকটে পড়তে হবে তাদের। আফগানিস্তানের তালিবানরা এমনিতেই রাগে ফুঁসছে, যে কোনো দিন বড়সড় হামলা চালাতে পারে তারা। আর এর মধ্যে যদি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামাবাদ, তবে তা যে ওই যুদ্ধের সমান হবে তা বলাই বাহুল্য। আর তখন ওই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও তাদের বাঁচাতে পারবে না, কারণ ক্রমেই ট্রাম্পের বিরুদ্ধে তার নিজের দেশেই ক্ষোভ আছড়ে পড়ছে। রবিবার আমেরিকা জুড়ে পথে নেমেছিল সেখানকার সাধারণ মানুষ। ট্রাম্পকে রীতিমতো ফ্যাসিবাদী আখ্যা দিয়েছে তার নিজের দেশের লোকেরাই। রবিবারই সে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবার নয়াদিল্লির পাশে দাঁড়ালেন ভারতের নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। রাশিয়ার থেকে তেল কেনার ইস্যুতে মার্কিন শুল্কের বিরোধিতা করেছেন এরিক। তিনি সাফ জানিয়েছেন, ভারতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞাগুলি ভুল। মূল্যসীমার অধীনে রাশিয়ান তেল কিনে ভারত আসলে ওই ইউরোপ এবং আমেরিকার অনুরোধ অনুযায়ী কাজ করেছে। তারপর ওই ট্রাম্প এসে দাবি করেছেন যে ভারত রাশিয়ান যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করছে। স্বাভাবিকভাবেই এরিকের এই মন্তব্য ট্রাম্প সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। কোথাও কি তবে ওই ট্রাম্পের নিজের দেশের লোকেরাই আর ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মানতে পারছে না? ট্রাম্প সরকারের লোক হলেও সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন না তারা। ট্রাম্পের বিরুদ্ধে স্বৈরাচারীর অভিযোগ করছেন তার নিজের দেশের লোকেরাই। অন্যদিকে মার্কিন মুলুকের গায়িকা থেকে শুরু করে খোদ ভারতে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্কিন কূটনৈতিক বিশেষজ্ঞরা পাশে দাঁড়াচ্ছেন ভারতে। অন্ধকারের বিরুদ্ধে ধীরে ধীরে জয় ছিনিয়ে আনছে আলো। যদিও এত কিছুর পরেও ট্রাম্পের কোনো পরিবর্তন নেই। মিথ্যে ভাঙা রেকর্ড তিনি বাজিয়েই চলেছেন। কখনো রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না বলছেন, আবার কখনো ওই ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি করে চলেছেন। মনে আছে ধনকুবের মার্কিন শিল্পপতি এলন মাস্ককে? নির্বাচনের সময় যিনি ওই ট্রাম্পকে সমর্থন করেছিলেন, কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কিছুদিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পারেন ওই মাস্ক। এলন মাস্ক সাফ জানান, বিরাট ভুল হয়ে গেছে। বিকারগ্রস্ত একজনকে ভোটে জিতিয়ে ক্ষমতাশালী করেছে আমেরিকাবাসী। ইমপিচমেন্টের মাধ্যমে ট্রাম্পকে সরিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ক্ষমতায় আনার দাবিও জানিয়েছিলেন তিনি। এবার কি তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আমজনতারও ওই ইলন মাস্কের মতন বিলম্বিত বোধোদয় হয়েছে? নো কিংস আন্দোলন কি সেই ইঙ্গিতই দিচ্ছে? এর আগে আমরা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে জনতার রোষে সরকারের পতন দেখেছি। এবার কি তবে সেই তালিকায় নাম উঠে আসতে চলেছে ওই আমেরিকার? সত্যি যদিও ট্রাম্পকে তার মসনদ থেকে আমজনতা টেনে নামায়, তাহলে কি হবে ওই ট্রাম্পের? কি হবে তার কোলের পুত্র পাকিস্তান ও তাদের সহোদর বাংলাদেশের? শুল্ক নিয়ে ট্রাম্পের এই খামখেয়ালিপনার কারণে কতটা বিপাকে পড়েছে আমেরিকা নিজেই জানেন কি? দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পরেই আমেরিকা ফার্স্ট এই ইস্যুকে সামনে রেখে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ওই ডোনাল্ড ট্রাম্প। একাধিক দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। ভারতের পাশাপাশি চীনের ওপরেও চাপ সৃষ্টি করতে গিয়ে সম্পর্কে অবনতি ঘটিয়েছেন। কিন্তু জানেন কি, ট্রাম্প আসলে নিজের দেশের জন্যই কবর খুঁড়েছেন। চীনের সাথে টক্কর নিতে গিয়ে ফাঁপড়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তথ্য বলছে, গত সেপ্টেম্বরে চীন আমেরিকা থেকে একটিও সোয়াবিন কেনেনি। 2018 সালের নভেম্বরের পরে এই প্রথমবার চীনে আমেরিকার সোয়াবিন আমদানি একেবারে শূন্যে পৌঁছেছে। আর এটা সম্ভব হয়েছে কারণ আমেরিকা ও চীন এই দুই প্রধান অর্থনীতির মধ্যে বিবাদের ফলে চীনের ক্রেতারা মার্কিন পণ্য উপেক্ষা করেছেন।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের তরফে সোমবার যে তথ্য প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে যে ওই আমেরিকা থেকে সয়াবিন আমদানি গত বছরের 17 লক্ষ মেট্রিক টন থেকে কমে গত সেপ্টেম্বরে একেবারে শূন্যে এসে দাঁড়িয়েছে। মার্কিন পণ্যের ওপর চীনের তরফে আরোপিত উচ্চ শুল্ক এবং পুরনো ফসলের বেশিরভাগ সয়াবিন ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়ার কারণে এই পতন ঘটেছে বলে জানানো হয়েছে। আপনাদের এখানে জানিয়ে রাখি, চীন কিন্তু বিশ্বের বৃহত্তম সয়াবিন আমদানিকারক দেশ। প্রশ্ন হচ্ছে, আমেরিকা থেকে সয়াবিন চীন আমদানি না করলে চীনের চলছে কি করে? এখানে জানিয়ে রাখি, চীন উত্তর আমেরিকা থেকে সয়াবিন না কিনলেও দক্ষিণ আমেরিকা থেকে সয়াবিন আমদানি বাড়িয়েছে। কাস্টমসের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে ব্রাজিল থেকে আমদানি গত বছরের তুলনায় 29.9% বেড়ে 1.096 কোটি মেট্রিক টনে পৌঁছেছে, যা চীনের মোট তৈলবীজ আমদানির 85.2%। অন্যদিকে আবার আর্জেন্টিনা থেকে আমদানি 91.5% থেকে বেড়ে 11.7 লক্ষ মেট্রিক টন হয়েছে, যা মোটের ওপর প্রায় 9%। এই তথ্যই প্রমাণ করছে চীন তার তৈলবীজের জন্য বিকল্প পথ খুঁজে নিয়েছে, ট্রাম্প যা আশাই করতে পারেনি। স্বাভাবিকভাবেই চীনের এই কৌশলের ফলে আমেরিকার ব্যবসায়ীরা যে জোর ধাক্কা খেয়েছেন তা বলাই বাহুল্য। আর শুধু চীন নয়, আপনাদের আগেও বলেছি, ভারতও একাধিক পণ্য রপ্তানির ক্ষেত্রে বিকল্প ভাবা শুরু করে দিয়েছে। ট্রাম্পের একাধিক ভুল নীতির কারণে আসলে সংকটে পড়ছে ওই আমেরিকার ব্যবসায়ীরাই, যার ফলে আমেরিকায় যে আমজনতা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তা আগামীতে আরও বাড়তে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। সে কারণে কি এবার একটু একটু করে ঢোক গেলা শুরু করছেন ট্রাম্প। গত 19শে সেপ্টেম্বর নতুন H-1B ভিসার আবেদনের জন্য $1 লক্ষ অতিরিক্ত ফি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু গত সোমবার সেই সিদ্ধান্ত থেকে খানিকটা সরে এসেছে মার্কিন প্রশাসন। জানানো হয়েছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই ভিসা স্ট্যাটাস পরিবর্তন করছেন তাদের এই ফি দিতে হবে না। অর্থাৎ যারা আমেরিকায় থেকে F1 স্টুডেন্ট ভিসা থেকে H-1Bতে পরিবর্তন করবেন তাদের ওই বর্ধিত ফি দিতে হবে না। আবার যারা ভিসা নবীকরণ করবেন বা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করছেন তাদেরও ওই বর্ধিত ফি দিতে হবে না। তবে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে রয়েছেন এবং 21শে সেপ্টেম্বর 2025-এর পরে নতুন করে H-1B ভিসার আবেদন করছেন, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ওই বর্ধিত ফি প্রযোজ্য হবে। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন আরও জানিয়েছেন যে কোনো পদের জন্য যদি মার্কিন নাগরিক পাওয়া না যায় এবং সেটি হবে তবে ওই ন্যাশনাল ইন্টারেস্ট, আর সেক্ষেত্রে নিয়োগকর্তারা ব্যতিক্রম চেয়ে আবেদন করতে পারবেন। স্বাভাবিকভাবেই হাজার হাজার ভারতীয় ছাত্র এবং প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদের জন্য এটি একটি স্বস্তির খবর। তবে কি ভুল বুঝতে পেরে একটু একটু করে ঝুঁকতে শুরু করেছেন ট্রাম্প? এখনই তবে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় আসেনি, কারণ যে ট্রাম্প নিজেকে শান্তির দূত দাবি করে নিজের ঢাক নিজেই বাজাচ্ছেন, সেই ট্রাম্পের বিরুদ্ধে আবারও দ্বিচারিতার অভিযোগ উঠেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর বন্দি মুক্তি দিয়েছিল হামাসরা। সেদিন আবার ট্রাম্প ইসরায়েলে গিয়েছিলেন, সেখান থেকে আবার গাজা শান্তি সম্মেলনেও যোগ দিয়েছেন। এ বিষয়ে গত 13ই অক্টোবরের এপিসোডে বিস্তারিত জানিয়েছি। যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প কি বলেছিলেন নিশ্চয়ই আপনাদের সেটাও মনে আছে। তবু জানাই যে ট্রাম্প সেদিন বলেছিলেন যুদ্ধবিরতি বজায় থাকবে বলেই তিনি মনে করছেন, কারণ মানুষ ক্লান্ত। কিন্তু আমরা আদৌ এই যুদ্ধবিরতি মানা হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলাম। হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের ছাড়াতেই যুদ্ধবিরতির ফন্দি তৈরি করা হয়নি তো? এই নিয়ে প্রশ্নও তুলেছিলাম। আমাদের সেই আশঙ্কাই যেন সত্যি হলো। যুদ্ধবিরতির 10 দিনের মাথাতেই গত রবিবার গাজায় হামলা চালালো ইসরায়েল।
অফিসিয়ালি সেই হামলার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজার দক্ষিণ অংশে হামাসের সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুকে নতুন করে হামলা চালানো হয়েছে, যার ফলে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। আর এরপরে মার্কিন প্রেসিডেন্ট কি বলেছেন জানেন? ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। বুঝুন, একে দ্বিচারিতা বলবেন না তো আর কি বলবেন? ইসরায়েলের তরফে হামাসের ঘাঁটিতে হামলার দাবি করা হলেও গাজার কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি মারা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন গাজা যুদ্ধ শেষ হবে শুধুমাত্র তখনই যখন হামাসকে নিরস্ত করা হবে এবং ফিলিস্তিনি অঞ্চলে সামরিক কার্যক্রম বন্ধ করা হবে। তাহলে ঘটা করে গাজা শান্তি সম্মেলন কেন? এ সব কিছুই কি হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের ছাড়িয়ে নিয়ে আসার কৌশল? এই আশ্বাসের কারণে যে গৃহহীন ফিলিস্তিনিরা ফিরে এলেন তাদের কি হবে? ইসরায়েলি হামলায় এবার তারাও কি প্রাণ হারাবেন? অন্যদিকে ট্রাম্প বলবেন তিনি সমস্ত যুদ্ধ থামিয়েছেন, তাই তাকে শান্তির নোবেল দেওয়া হোক। জানি না এসব শুনে গিরগিটিও লজ্জা পাবে কিনা। কৌশল ফন্দি এসবই ভূ রাজনৈতিক স্তরে ছিল, আছে এবং থাকবে, কিন্তু তা বলে এতটা নির্লজ্জভাবে? ইসরায়েলের মানুষেরা মানুষ আর ফিলিস্তিনিরা নয়। ইসরায়েলের মানুষ মরলে গণহত্যা, আর ইরানের মানুষ মারলে শান্তির দূত। রাশিয়া হামলা চালালে অন্যায়, আর ইউক্রেনের ড্রোন দেবতার অস্ত্র। একটা মানুষ গোটা বিশ্বকে কি তবে একেবারে তছনছ করে দেবে? নিজের খামখেয়ালিপনার জন্য বলি হতে হবে হাজার হাজার মানুষকে, আর সেই মানুষটাই আবার শান্তির নোবেল পাবেন? হামাস জঙ্গি, আর যারা যুগ যুগ ধরে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, সেই পাকিস্তান বন্ধু। তাদের বাড়িতে ডেকে নৈশভোজ খাওয়ানো যায়, তাই তো? আর পাকিস্তানের সহোদর বাংলাদেশ, তাদের অবস্থা সম্পর্কে আপনাদের আগেও জানিয়েছি। এবার সেই বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা যে দাবি করেছে, তাতে হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছি না। কারণ বাংলাদেশের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার JHRM রোকন উদ্দিন দাবি করেছেন বাংলাদেশে অবস্থিত ভারতের বিভিন্ন ভিসা অফিসগুলো নাকি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের অফিস। কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই তিনি বলেছেন বাংলাদেশের ৬৪টি জেলায় ভারতের ভিসা অফিস নয়, বরং সেগুলো রয়ের অফিস। ভাবুন কি আজব দাবি! যদি এমনটা হয় তবে ইউনুস সাহেব তো আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন কেন? বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার তো সবার আগে ইউনুসের পদত্যাগ দাবি করা উচিত ছিল। বাংলাদেশে ভারতের রয়ের অফিস, তাও আবার একটি দুটি নয়, ৬৪টি। আষাঢ়ে গল্প আর অলিক কল্পনাতে যে বাংলাদেশের প্রাক্তন সেনারা সিদ্ধহস্ত, তা সেদিনই বোঝা গিয়েছিল যেদিন তারা কলকাতা দখলের দাবি করেছিলেন। খেয়াল করে দেখুন, বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান, অন্যদিকে আমেরিকা, সবই কেমন যেন এক অন্ধকারের অক্ষরেখায় দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় ভারত সহ বিশ্বের অন্য দেশগুলোকে অত্যন্ত সাবধানী এবং সতর্কিত পদক্ষেপ ফেলতে হবে, যাতে অন্ধকার মুছে আলোর পথের যাত্রী হতে পারে গোটা পৃথিবী। আজ এ পর্যন্তই। নমস্কার।